এতটুকু শুনে যা বুঝলাম, কোনো বড় রকম তন্ত্রক্রিয়া ঘটেছে এই গ্রামে। সাক্ষাৎ শয়তানের কবলে পড়েছে এই গ্রাম। গ্রামে ঢুকতেই তাই বাতাস কেমন যেন ভারী ভারী লাগছিল। এখন তার কারণ বুঝলাম। এই বিপদের মোকাবিলা শীঘ্রই করতে হবে, পারলে আজই। সাহিত্যের অলি গলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নাম হলো ক্রনিটেল। হাই, আমি শুভায়ু, আর আজ ক্রনিটেল আপনাদের শোনাতে চলেছে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্স তানিয়া রায়চৌধুরীর কলমে তারানাথ তান্ত্রিক ও স্কন্ধ কাটা। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও স্কন্ধ কাটা। শ্রাবণ মাসের বৃষ্টি কলকাতা শহরটাকে তার যান্ত্রিক যন্ত্রণা থেকে কিছুটা হলেও স্বস্তি দিয়ে যায়। এমনই এক বর্ষার দিনে অফিস কামাই করে বাড়িতে শুয়ে বসে দিন কাটাচ্ছি। কাজকর্ম তেমন কিছুই নেই। বিকেলের দিকে বৃষ্টিটা যখন সবে একটু ধরেছে, মনের মধ্যে কেন জানি না তারানাথের বাড়ি যাওয়ার ইচ্ছেটা জেগে উঠল। যেমন ভাবা তেমন কাজ। ছাতাটা নিয়ে বেরিয়ে পড়লাম। যেতে যেতে মনে পড়তে লাগলো বেশ কিছু পুরনো কথা। তারানাথের সাথে আমার পরিচয় এমনই এক বর্ষামুখর সন্ধ্যায় কিশোরীর দ্বারা। প্রথম যেদিন গেছিলাম, মনের মধ্যে এতটা এসব গল্প টল্প নিয়ে বিশ্বাস বা আগ্রহ কোনোটাই ছিল না। কিন্তু তারানাথের গল্প বলার মধ্যে একটা ব্যাপার আছে। সেটা কতটা বাস্তবসম্মত বা কতটা সত্যি সেটা আসল ব্যাপার নয়। আসল ব্যাপারটা হলো ধীরে ধীরে মানুষটার ওপর এক অদ্ভুত টান এসে গেছে। কি করে যে তারানাথ তান্ত্রিক জ্যোতির্বিদ আমার আর কিশোরীর প্রাণের প্রিয় ঠাকুর মশাই হয়ে উঠল, তা ভাবলে আজও অবাক লাগে। এসব পুরনো স্মৃতি রোমন্থন করতে করতে মটলেনের মুখে পৌঁছে গেলাম। মোড়ের মাথায় এই দোকানটা থেকে এতকাল তারানাথের জন্য পালসিং শো কিনে এসেছি। স্বভাবতই আজও তার অন্যথা হলো না। মনে মনে ভাবছিলাম কিশোরী হয়তো আসবে। ও বাবা, তখনই দেখি সামনে তেলে ভাজার দোকানটা থেকে ছাতা মাথা দিয়ে তেলে ভাজা কিনছেন স্বয়ং কিশোরী সেন। আমি ওর কাছে এগিয়ে এসে বললাম, কি হে কিশোরী, এই বৃষ্টি বাদলার দিনে তবে বেরোতেই হলো? আমাকে খেয়াল হতেই কিশোরী বিস্ময় ভরা স্বরে বলল, ও বাবা, তুমিও এসে হাজির? আরে বলো না ভায়া, আসতেই হলো। এই ঠাকুর মশাইয়ের গল্প না শুনলে এই বৃষ্টির দিনগুলোতে মনটা যেন কেমন করে ওঠে। আমি মুচকি হেসে বললাম, আহা, সে তো হবেই। বাদলার দিনে ঠাকুর মশাইয়ের গল্প শুনতে আসা এ তো এক অমোঘ টান। তারপর দুজনে মিলে তারানাথের বাড়ির উদ্দেশ্যে মঠ লেনের ভিতরে পা বাড়ালাম। সামনের গেটটা খুলে ঢুকতেই চোখে পড়ল ঝাপসা হয়ে আসা সেই পুরনো সাইনবোর্ডটা। লেখাটা ঝাপসা হয়ে গেলেও বোঝা যায় তাতে লেখা রয়েছে তারানাথ তান্ত্রিক জ্যোতির্বিদ। এখানে কুষ্টি বিচার করা হয়। সাইনবোর্ডটাও তারানাথের সাথে অনেক সময়ের সাক্ষী। কিশোরী দরজায় টোকা দিয়ে ডাক দিল, ঠাকুর মশাই, আমরা এসে গেছি। কিছু সময় পর চারি এসে দরজা খুলে দিল। আমাদের দেখে বলল, বাবা বলেছিলেন আপনারা আসবেন, ভেতরে আসুন কাকাবাবুরা। আমরা শুনেই বুঝে গেলাম এটাও তারানাথের এক বিশেষ অলৌকিক গুণ। আমরা চারির হাতে তেলে ভাজার ঠোঙা দিয়ে বসবার ঘরে গিয়ে বসলাম। চারি এসে বলল, কাকাবাবু, আমার সেই ফিতেটা। আমি বললাম, এই রে, একদম ভুলে গেছি, পরের দিন আনবো রে মা।
কি রঙের লাগবে জানাস? তাতে চারি বলল, লাল ফিতে, সাথে চুড়ি হলেও ভালো হয়। আমি আলতো হেসে বললাম, বেশ তো, পরের দিন আমি মনে করে সব নিয়ে আসবো। চারি খুশি মনে চলে গেল। তারানাথের বাড়িতে আসা যাওয়ার ফলে এক সখ্যতা তৈরি হয়েছে চারির সাথে। ওর ছোট ছোট আবদারগুলো তাই রাখতে অসুবিধা হয় না। খানিক পরেই সেই পরিচিত ভারী কণ্ঠস্বর শুনতে পেলাম। তারানাথ বৈঠকখানায় ঢুকে বললেন, অনেকদিন পর তোমরা এলে, তা কেমন আছো তোমরা? আমরা আলতো হেসে বললাম, অনেকদিন কাজের চাপে আর এদিকে আশাই হয়ে ওঠেনি। তারানাথ তক্ত বসে আরাম করে বসে বললেন, আমি চারিকে বলেছিলাম দেখিস, আজকে তোর কাকা বাবুরা আসবেন। কিশোরী কিছু একটা বলতে যাচ্ছে, আমি তাকে চুপ করিয়ে দিলাম। বললাম, এই নিন ঠাকুরমশাই, বলে তার সামনে 500 এর প্যাকেটটা রাখলাম। তারানাথ প্যাকেটটা দেখে মনে মনে খুশি হলেন, বললেন, আহা, আবার এসব কেন? তোমরা এসেছো এতেই তো খুশি। কিশোরী এবার বলে উঠল, আরে না না ঠাকুরমশাই, আপনার থেকে কাহিনী শুনবো, একটু দক্ষিণা না দিলে হয়? আমি মনে মনে প্রমাদ গুনলাম, কিশোরীটা না আবার সব ভেস্তে দেয়। এর মধ্যে চারি তেলে ভাজা আর মুড়ি আমাদের সামনে দিয়ে গেল। বলল, আপনারা খেতে থাকুন, চা আসছে। তারানাথ দেখলাম একটু গম্ভীর হয়ে কিশোরীকে বললেন, দেখো, তোমরা কতটা বিশ্বাস করো বা করো না তা আমি জানি না, কিন্তু এসব কোনো গল্প বা কাহিনী নয়, এসবটাই হলো আমার অভিজ্ঞতা। এরপর তারানাথ একটা 500 ধরিয়ে ধোঁয়া ছাড়তে লাগলেন। কিশোরী বলে উঠল, তা বেশ তো, আজ তবে কোন অভিজ্ঞতা শোনাবেন ঠাকুরমশাই? তারানাথ ধোঁয়ার একটা রিং ছেড়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাদের কাছে নিতান্ত গল্প ভাবা স্বাভাবিক, এতে তোমাদের কোনো দোষ দেখি না। আজ একটা অনেকদিন পুরনো স্মৃতি মনে পড়ছে। এই ঘটনা আমাকে নিজের জীবনে বড় একটা শিক্ষা দিয়ে গেছে। কিশোরী বেশ উৎসাহের সাথে বলল, তাহলে সেটাই বলুন, আমরাও একটু শুনে শিক্ষা নিই জীবনে। তারানাথ বেশ কিছুটা সময় চোখ বুঝে কি যেন এক মনে চিন্তা করলেন, তারপর বললেন, তোমরা তো জানো আমি সিদ্ধি লাভের জন্য কত সিদ্ধ পুরুষের খোঁজে অল্প বয়সে এই ঘর ছাড়া হয়েছি। সেই ঘটনাটা তখন আমি মধু সুন্দরী দেবীর দেখা পেয়ে গেছি। মাতু পাগলির সাথে সাক্ষাৎ এবং এবং বেতাল দমনের ঘটনাও ঘটে গেছে। আমাকে সেবার এক যজমানের ডাকে যেতে হয়েছিল পুরুলিয়ার রঘুরামপুর গ্রামে। আমি যখন সেখানে পৌঁছালাম তখন বেশ রাতই হয়ে গেছে। একই আষাঢ় মাস, রাস্তাঘাট সবই কাদায় ভরা। রঘুনাথপুর গ্রামে ঢুকতে একটা বুড়ো বট গাছের নিচে দুটি প্রাচীন শিব মন্দির আছে। একটা মহাদেবের মন্দির আর একটা মহাদেবেরই এক রুদ্ররূপ কাল ভৈরবের মন্দির। সেদিনকার মতো রাতটা ওই মহাদেবের থানেতেই কাটানোর সিদ্ধান্ত নিলাম। এত রাতে গিয়ে যজমানকে বিরক্ত করা আমার ইচ্ছে করলো না। সেই মতো থাকার বন্দোবস্ত করছি, হঠাৎ সেই মন্দিরের আধার চাঁদোয়া চাতাল থেকে শুনি পরিচিত একটা চেনা পুরুষ কণ্ঠ। মাঝে কিশোরী হঠাৎই বলে ওঠে, কে ঠাকুরমশাই? আমি প্রমাদ গুনি, এই বুঝি সবটা ভেস্তে গেল। কিন্তু ঠাকুর মশাই আমাকে অবাক করে কিশোরীর দিকে তাকিয়ে স্মিত হেসে বললেন, কে এই পুরুষ তা অন্য একদিন বলবো। এখন আমার এই জীবনে
তার যে পরিমাণ ভূমিকা রয়েছে তা বলতে গেলে সেটাই এক বড় আখ্যান হয়ে যাবে। তাই সে কথা এখন থাক। আর আমিও সেই সময় তার পরিচয় জানতাম না, জেনেছিলাম অনেক পরে। যাই হোক, যেটা বলছিলাম, তিনি আমায় ডেকে বললেন, তারানাথ, আমি জানতেন তুমি এখানে আসবে। এ গ্রামে অমঙ্গলের ছায়া জমাট বাঁধছে, তা থেকে এই গ্রামকে মুক্ত করতে একমাত্র তুমিই পারবে তারানাথ। তাকে প্রণাম করতে যাব তিনি বললেন, তোমায় একটা মন্ত্র দিচ্ছি, খুব বিপদে পড়লে তবেই ব্যবহার করবে। কেবল একবারই পাবে সুযোগ, মনে রেখো কিন্তু। আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম। যখন খেয়াল হলো ততক্ষণে দেখি তিনি অদৃশ্য হয়ে গেছেন। আমি তার নাম, পরিচয়, কি করেই বা তিনি আমাকে চিনলেন, কোথা থেকেই বা এলেন, এসবই ভাবছি বসে বসে। হঠাৎ পেছন থেকে শুনি, ঠাকুর মশাই, আপনি এখানে? আমি তো আপনার দেরি হচ্ছে দেখে আপনাকে খুঁজতে বেরিয়েছি। পিছনে ঘুরে দেখি যজমান নিজেই এত রাতে আমার চিন্তায় আমাকে খুঁজতে খুঁজতে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি তাকে আমার এখানে থাকার কারণ সংক্ষেপে বলে তার সাথে তার বাড়ির দিকে পা বাড়াই। যজমানের নাম কালী প্রসন্ন। আমি তাকে কালী বলেই সম্বোধন করি। তার মুখে কিছু একটা চিন্তার ছাপ। আমি কালীকে জিজ্ঞেস করি, কি ব্যাপার হে, মুখে এমন চিন্তার ছাপ কেন? সে বেশ খানিক ইতস্তত বোধ করে বলতে শুরু করে, ঠাকুর মশাই, আমাদের গ্রামের বড় কর্তা ফিরে এসেছেন। আমাদের আর রক্ষা নাই। আমি ওর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। ওকে শান্ত করে বলি, কি ব্যাপার, খুলে বলো আমায়। ঠাকুর মশাই, আমাদের গ্রাম রঘুনাথপুরের পত্তন করেন আমাদের বড় কর্তা জমিদার রঘুবীর রায়। বাংলা ইংরেজ পত্তনের সময় থেকে অনেক 2 নম্বরই কাজ করলে টাকা উপার্জন করেন, তারপর জমিদার হয়ে বসেন। তার নামেই গ্রামের নাম। তিনি অত্যন্ত অত্যাচারী এবং আমাদের ঘরের মাইয়া বউদের দিকে তার চরম লালসা। এদিকে তার স্ত্রী আমাদের বড় মা, তিনি ভারী লক্ষ্মীমন্ত, আমাদের মায়ের মতন আগলে রাখেন। তার স্বামীর সব দোষ জানা সত্ত্বেও তিনি ইহানে পড়েছিলেন। তিনি আমাদের সব কিছুতে সাহায্য করতেন। বড় কর্তা এক ছেলে ছিল, তিনি আমাদের এখনকার জমিদার নবকুমার রায়। বড় কর্তার এমন জানোয়ার ছিল আচরণে প্রজাদের যেমন একেবারে অতিষ্ঠ হয়ে গেছিল। বড় কর্তার নাকি কুবেরের ধন ছিল, এমন প্রচলিত ছিল যে সকলে তাই বলতো। একদিন জমিদার বাড়িতে ডাকাত পড়ে, তা প্রায় 20 বছর আগে। তখন ছোট কর্তা আর বড় মা এই গ্রামে ছিল নেই, একা জমিদার বাবুর বাড়িতে ছিলেন। ডাকাত দলের সর্দার আমাদের গ্রামের এক দরিদ্র চাষা ছেলে। ওর ভাবটারে জমিদার বাবুই কুম ঘরে হত্যা করছিলেন। ইতিমধ্যে সব শুনতে শুনতে কালীপ্রসন্নের বাড়িতে এসে পৌঁছালাম। কালীপ্রসন্ন বলল, ঠাকুর মশাই, বাকি ঘটনা না হয় কাল শুনবেন। আজ অনেক রাত হইয়াছে, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেন আর তারপরে বিশ্রাম নেন। আমি বললাম, বেশ, তবে কাল নয়, আজই সব শুনবো। আমি হাত মুখ ধুয়ে আসি, খেতে খেতেই সব শুনবো না হয় তোমার মুখে। হাত মুখ ধুয়ে এসে দেখি কালী ও ওর স্ত্রী
আমার জন্য খাবারের আয়োজন করে আসন পেতে দাঁড়িয়ে আছে। আমি খেতে বসলাম। আয়োজন সামান্য হলেও প্রতিটি রান্নায় খুব সুস্বাদু। আমি সোনামুখ ডাল দিয়ে ভাত মেখে খেতে খেতে বললাম, নাও নাও, এবার বাকিটা বলো। এমনটি আপনার ইচ্ছা ঠাকুর মশাই, খেতে খেতেই না হয় শুনুন। কালী আমার পাশেই বসে আমায় বাতাস করছিল। এবার আবার বাকি ঘটনাটা বলতে শুরু করলো। সেই রেতে জমিদার বাড়িতে নিহংস হত্যালীলা চলে। ডাকাত দলে সর্দার বিষে জমিদারের প্রচলিত ওই কুবেরের ধন, হ্যাঁ, ওইটা লুট করতে যায়। জমিদার বাবুরে ঘুমন্ত অবস্থাতেই গলা কেটে খুন করে। তারপর তার দেহটারে ওই গুম ঘরে ফেলে রাখে। বাপের মৃত্যুর বদলা নেয় সে, কিন্তু কাটা মাথাটারে সে যে কোথায় লুহায় তা কেউ জানেনি। যত লাঠিয়াল ছিল সবাইকে হত্যা করিয়ে ওই গুম ঘরে ফেলে রাখে। বড় মা এই খবর পাওয়ার পর আর এদিকে আহেননি। বাপের বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন। আর ছোট কর্তা গত 5 বছর যাবৎ এখানে এসে আসেন তার লক্ষ্মীমন্ত স্ত্রী আর আর ছোট ছেলেটারে নিয়ে। এইসব কথা একটানা বলে কালী একটু হাঁপিয়ে ওঠে। আমার ততক্ষণে খাওয়া শেষ। হাত মুখ ধুয়ে এসে বাড়ির দালানে এসে বসেছি। কালী আমার জন্য তামাক সেজে নিয়ে এসছে। আমি হুঁকোতে টান দিয়ে ওকে জিজ্ঞেস করি, তোমাদের গ্রামে ঢুকতে ওই কাল ভৈরবের মন্দিরটা, ওটার কে গোড়াপত্তন করেন? ওটা বড় কর্তা কইতেছিলেন ঠাকুর মশাই। মনিকে বলে এখনো নাকি বড় কর্তারই দেখা যায় ওইখানে, তার কাটা মাথাটা খুঁজতে। যত নরবলি, যত অনাচার সব ওই মন্দিরেই করেছেন তিনি। বড় কর্তা ওই মন্দিরেই তন্ত্র সাধনা করতেন বলে শোনা যায়। এই গত অমাবস্যা থেকে আবার গ্রামে একের পর এক স্ত্রী, গবাদি পশু সব হত্যা হচ্ছে। তাদের মুন্ডু ছিন্ন করে কেউ যেন রক্ত খাইয়ে যাচ্ছে। কি সব ভয়াল দৃশ্য ঠাকুর মশাই! দেহগুলো সব যেন পৈশাচিক কার্যকলাপের শেহার। আমি চোখ বন্ধ করে এক মনে হুঁকো টানছিলাম আর সমস্ত কিছু শুনছিলাম। এতটুকু শুনে যা বুঝলাম, কোনো বড় রকম তন্ত্র ক্রিয়া ঘটেছে এই গ্রামে। সাক্ষাৎ শয়তানের কবলে পড়েছে এই গ্রাম। গ্রামে ঢুকতেই তাই বাতাস কেমন যেন ভারী ভারী লাগছিল। এখন তার কারণ বুঝলাম। এই বিপদের মোকাবিলা শীঘ্রই করতে হবে, পারলে আজই। কাল অবধি সময় নিলে বড় কোনো অনর্থ হয়ে যেতে পারে। আমি কালীকে বললাম, তোমাদের গ্রামের জমিদার বাড়িতে এখনই একবার যেতে হবে, সময় বড় কম হাতে। কালী একটু চুপ করে কি যেন ভেবে বলল, আপনি কি কিছু আশঙ্কা করতেছেন ঠাকুর মশাই? আমি ব্যস্ত হয়ে বললাম, পরে সব বলবো কালী, এখনই জমিদার বাড়ির দিকে চলো। অমাবস্যার 15 দিন অশুভ শক্তির শক্তি বৃদ্ধির উপযুক্ত সময়। যত দেরি আমরা করব তত এই অশুভ শক্তির ক্ষমতা বাড়তে থাকবে। তোমাদের বড় কর্তা মৃত্যুর পর এক মুন্ডহীন পিশাচে পরিণত হয়েছে। সে নিম্নতন্ত্রের দ্বারা নিজেকে দীক্ষিত করেছিল মনে হয়, তাই
মৃত্যুর পরও তার আত্মা প্রতিহিংসা নিতে আর নিজের কাটা মুন্ডু ফেরত পেতে ফিরে এসেছে। সে পরিণত হয়েছে এক শক্তিশালী স্কন্ধ কাটাতে। জমিদার বাড়ির কাছে পৌঁছে বুঝলাম এখানে বাতাস আরো ভারী এবং বাতাসে একটা দুর্গন্ধের তীব্র ঘ্রাণ। কালীকে স্বাভাবিক লাগলো, ওর বোঝার কথাও নয়। বুঝলে কিশোরী, এসব কোনো ভয়ঙ্কর শক্তি থাকার আভাস। গল্পটা অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে ঠাকুরমশাইকে বললাম, তারপর কি হলো? তারানাথ একটু জল পান করে একটা পাসিংশ ধরিয়ে লম্বা টান ছেড়ে আবার বলতে শুরু করলেন। তার দৌলত্ব কত দূর তখনও বুঝিনি। বুঝলে হয়তো কিছু করতে পারতাম। জমিদার বাড়ির বাগান আগাছায় ভর্তি, মানুষ বসবাস করে বলে মনে হয় না। জমিদার বাবুকে ডাকতে কালী গেল ভেতরে, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। পুরো জমিদার বাড়ির বাগানে দাঁড়িয়ে আছি। বুঝতে পারছি যে কিছু না কিছু একটা অতিপ্রাকৃত শক্তি এখানেই আছে। হঠাৎই একটা ভারী পদক্ষেপের আওয়াজ আমার কানে এলো। আমি বুঝতে পারলাম যে কোনো এক নিম্নতন্ত্রে সিদ্ধ মহাপিশাচের তীব্র আক্রোশের শিকার হতে চলেছি আমি। আমি সঙ্গে সঙ্গে দেবী চণ্ডীর স্তোত্র মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবধাত্রী সাহা সাধা নমস্তাতে। এই মন্ত্রের শক্তি অপরিসীম। সিদ্ধ মনে যোগ্য সাধক যদি এই মন্ত্র উচ্চারণ করতে থাকে, তাহলে যত শক্তিশালী পিশাচী হোক না কেন, সে কোনো মতেই কাছে ঘেঁষতে পারবে না। এক সময় বাগানের ঝোপঝাড়ের ওপাশ থেকে এক বিশাল আকৃতির পৈশাচিক অবয়ব আমার চোখের সামনে ফুটে ওঠে। ধীরে ধীরে সে যখন এক পা করে তার ভারী পদক্ষেপ ফেলে আমার দিকে এগিয়ে আসে, তখন আমি যা দেখি সে দৃশ্য এতই পৈশাচিক যে তা যে কোনো শক্ত স্নায়ু মানুষকে বড় সড় ধাক্কা দিতে পারে। একটি বিশাল আকৃতির পৈশাচিক পুরুষালী দেহ, তার শরীরে ছিন্ন ভিন্ন রক্ত ভেজা জামা কাপড়, বলিষ্ঠ পেশিবহুল হাতগুলোতে বড় বড় বাঁকানো ধারালো নখ, আর আছে একটি শক্তপোক্ত মুন্ডহীন ধর। তা থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্তের ধারা। তার হাতে ধরা একটি শিশুর ছিন্ন মুন্ডু। বুঝতেই পারি আমার আগমন সে কোনো মতেই মেনে নিতে পারছে না। আর কোনো এক অতৃপ্ত অভিসন্ধিতে বাধা হয়ে দাঁড়িয়েছি আমি। বলিষ্ঠ দুই হাত তুলে সে হিংস্রভাবে আমার দিকে ধেয়ে আসে। আমি আরো জোরে উচ্চারণ করতে থাকি দেবী চণ্ডীর স্তোত্র মন্ত্র। আমার কাছে আসতেই এক বিশাল আর্তনাদ করে ছিটকে পড়ে সেই স্কন্ধ কাটা পিশাচ। মুহূর্তের জন্য হলেও তার ক্ষমতা খানিক খর্ব হয় এবং আবার ভারী ভারী পদক্ষেপ ফেলে সে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়। আমি জানি সে আবার ফিরে আসবে বড় কোনো অনর্থ করতে। পিছন থেকে কালীর ডাক পেয়ে আমি ধাতস্থ হই। জমিদার বাবু নিজে এসেছেন কালীর সাথে। আমি কিছু বুঝে ওঠার আগেই জমিদার বাবু পায়ে পড়ে যান আমার।
কাতর স্বরে তিনি আমার পা ধরে বলতে থাকেন, ঠাকুরমশাই, পারলে আপনিই পারবেন আমাদের এই বিপদ থেকে বাঁচাতে। তার সংস্পর্শে আসার সাথে সাথেই তার আশেপাশে একটা কালো ছায়ার আভাস পাই, কিন্তু কিছু বলি না। জমিদার বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী এবং পুত্রের সাথে আলাপ ঘটে। পুত্র 10 মাসের ছোট এক শিশু, তার উপর দিব্য দৃষ্টি আছে বুঝতে পারি। তাদেরকে বলি, এই নৃশংস হত্যালীলা শেষ করতে গেলে আমাকে জানতে হবে এই গ্রামে কোনো অনাচার ঘটেছে কিনা। এইটা বলতেই জমিদার বাবুর কপালে ঘামের ফোঁটা ফোঁটা বিন্দু দেখা দিল। জমিদার বাবুকে একটু অন্যত্র নিয়ে গিয়ে জিজ্ঞেস করি, কিছু জানলে আপনি না লুকিয়ে অবশ্যই আমায় বলুন। দেখুন ঠাকুরমশাই, আমার পরিবারের সাথে বৌদ্ধতন্ত্রের এক যোগ আছে। আমার পিতামহ তাতে সিদ্ধহস্ত ছিলেন। তিনি কুবেরের ধন সত্যি প্রাপ্ত করেছিলেন, কিন্তু তাকে পাহারা দিতে যখের তৈরি নিয়মে অসংখ্য মানুষকে গুম ঘরে হত্যা করেছিলেন। তার চিরযৌবন লালসা ছিল অমোঘ। তার ভাষ্যমতে অমাবস্যার 13তম দিনে সাধনা করলে এবং 10 মাসের একটা সদ্যজাত শিশু বলি দিলে চিরযৌবন লাভ করা সম্ভব। আমি সবটাই বুঝতে পারি। এবার জিজ্ঞাসা করি, কার সাধনা করতে হবে? কাল ভৈরব, বলে ওঠে জমিদার নবকুমার। এবার বুঝতে পারি বৌদ্ধিক তন্ত্রের শক্তি রূপের এক বড় যোগ কাল ভৈরবের সাথে রয়েছে, কিন্তু রঘুবীরের অতৃপ্ত আত্মাকে জাগালো কে? এটা জিজ্ঞেস করায় জমিদার বাবু মাথা নিচু করে লজ্জিত স্বরে বললেন, আমাদের পূর্তি অবস্থা। এর মাঝে বাবার কুবের ধন প্রাপ্তির আশায় গত অমাবস্যা আমি বাবার অতৃপ্ত আত্মাকে আবাহন করি, কিন্তু কিন্তু তখন আমি বুঝতে পারিনি আমার পিতামাতা এইভাবে ফিরে এসে হত্যা লীলা চালাবে সর্বত্র, শুধুমাত্র তার ছিন্ন বস্তার এই আশায়। বলে তিনি কেঁদে উঠলেন। আমি নবকুমার বাবুকে আশ্বস্ত করে বললাম, আমি যথাসাধ্য সাহায্য করতে প্রস্তুত। যা করার আজই করতে হবে আমাদের। আজই কৃষ্ণপক্ষের 13তম দিন। আজই আপনার পিতার অতৃপ্ত আত্মা তার ছিন্ন মুন্ড ফিরে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আমাদের যা হোক করেই ওনাকে আটকাতে হবে। আমি তখনই একটা ফাঁকা ঘরে মধু সুন্দরী দেবীর আরাধনাতে বসলাম। দেবী যথাসময়ে আমার ধ্যানে উপস্থিত হলেন। তিনি আমার মনের ব্যাকুলতা সব জানেন, আমায় সমস্ত বিপদ থেকে বাঁচার উপায় বলে দেন। মধু সুন্দরী দেবী আমায় দেবী চণ্ডীর আরাধনা করতে বলেন। তিনিও আদি শক্তির এক মহারুদ্র রূপ। তবে এই সংঘাত কত দূর কি ধ্বংস আনবে কে জানে। আজই যে 13তম রাত তা বুঝতে বাকি নেই। প্রয়োজনীয় সব উপাদান কাছে থাকায় আমি দেবী চণ্ডীর আহ্বানে বসি। দেবী চণ্ডীর আহ্বান করার জন্য চণ্ডী যন্ত্র রচনা করতে হয়। এই যন্ত্র দেবীর মহিমা ও শক্তি প্রতীক এবং তন্ত্র সাধনার মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। চণ্ডী যন্ত্রের মাধ্যমে দেবী চণ্ডীকে আহ্বান করা হয় এবং ভক্ত তার কৃপা ও আশীর্বাদ কামনা করে। চণ্ডী যন্ত্র সাধারণত একটি তামার বা ধাতুর পাতের ওপর বিশেষ চিহ্ন ও মন্ত্র খোদাই করে তৈরি করা হয়, যা পূজা বা তান্ত্রিক ক্রিয়াকলাপে ব্যবহার হয়। এই যন্ত্রে দেবীর বিভিন্ন রূপ ও শক্তির প্রতীকী উপস্থাপনা থাকে এবং সাধক এর মাধ্যমে নিজের মনোযোগ ও শক্তিকে কেন্দ্রীভূত করেন দেবীর উপাসনায়। এদিকে যজ্ঞ শুরু হওয়া মাত্রই সেই ছিন্ন মুন্ড স্কন্ধ কাটা পিশাচ তার
কার্যকলাপ শুরু করে দিয়েছে। জমিদারবাবুকে বলি আমার সাথে রেখা বন্ধনের মধ্যে এসে যজ্ঞে বসতে। তার আবাহনে যেহেতু তার পিতা রঘুবীরের অতৃপ্ত আত্মা এসেছে, তাই তাকে এই আত্মাকে ফেরাতে আমায় সাহায্য করতে হবে। ছোট মা এবং শিশুটি ঘরে আছে। হঠাৎই শূন্য স্থান থেকে একের পর এক মৃত শিশু, নারী, পশুর দেহ যজ্ঞের বেদির চারপাশে পড়তে শুরু করল। আমি বুঝতে পারলাম যজ্ঞে বাধা দেওয়ার জন্য শয়তান পিশাচ এসব করছে। দেবী চণ্ডীর যজ্ঞস্থলে এসব অশুচি থাকা মানে যজ্ঞ বিনষ্ট হবে। কোনো মতেই দেবী আসবেন না। হঠাৎই আবার আমার কাছে আসে সেই ভারী পায়ের পদক্ষেপ, সেই উপস্থিতি। রঘুবীরের স্কন্ধ কাটা পিশাচ ধীরে ধীরে প্রবেশ করে যজ্ঞ কক্ষে। তার বলিষ্ঠ ধর থেকে গড়িয়ে পড়ছে রক্ত। কিছুতেই সে সম্পন্ন হতে দেবে না এই যজ্ঞ। তার হাতের ধারালো নখগুলো মুচিয়ে এসে এগিয়ে আসে যজ্ঞ বেদির দিকে। আমি বুঝতে পারি মহা সর্বনাশ হাজির। জমিদার নবকুমার এবার এক ভুল করে বসলেন। তিনি আমার রেখা বন্ধন অগ্রাহ্য করে তেড়ে গেলেন স্কন্ধ কাটার দিকে। আর তখনই সেই পিশাচ আমার চোখের সামনে নবকুমারকে ধরে নখ দিয়ে ফালা ফালা করে ছিঁড়ে ফেলে দিলেন। ঘটনাটা এত দ্রুত ঘটলো যে আমি চেয়েও কিছু করতে পারলাম না। আমার গাত্রবন্ধন থাকলেও তার গাত্রবন্ধন করা হয়নি। আমি মন্ত্রপুত জলে তাকে ধাতস্থ করতে চেষ্টা করি, কিন্তু ততক্ষণে সব শেষ। দেবী চণ্ডীর আবাহন অসম্পূর্ণ থেকে যায়। দেবী মাঝপথে এসেও এলেন না যে। সেই স্কন্ধ কাটা এবার আমার দিকে না এগিয়ে চলেছে জমিদার বাড়ির অন্তঃপুরে। তার লক্ষ্য সে সদ্যজাত 10 মাসের শিশুটি। যেভাবে সে এগোচ্ছে আমি অসহায়। দ্বন্দ্বে তাকে হারাতে আমি কেন, কেউই হারাতে অক্ষম। দেবী চণ্ডীর আবাহনও যে অর্ধ সমাপ্ত। চণ্ডী যন্ত্র অপবিত্র। এ যেন এক অতৃপ্ত পৈশাচিক আত্মার সাথে এক সাধক পুরুষের লড়াই। ঠাকুরমশাইয়ের গলা ধরে আসে। হাতের সিগারেটটা অনেকক্ষণ হলো নিভে গেছে। সেটা মালায় গুজে তিনি আবার জল পান করেন। আমি জিজ্ঞেস করি, ঠাকুরমশাই আপনি ঠিক আছেন? এ কি, তারনাথের চোখে জল? আমি কিশোরীর দিকে তাকাই। চুপ করে তাকিয়ে আছে সেও। তারানাথ নিজেকে সামলে আমাদের দিকে তাকিয়ে স্মিত হেসে আবার বলতে শুরু করেন। এমন ধরাশায়ী অবস্থায় সেই বুড়ো শিবতলায় আকস্মিকভাবে দেখা পাওয়া সেই দিব্য পুরুষের কথা কানে ভেসে ওঠে। রঘুবীর তার আবাহককে শেষ করে দায় মুক্ত। সে নিজের চির যৌবনের ইচ্ছা পূরণ করবে। তাকে কাল ভৈরবকে তুষ্ট করতে হবে। সেই দিব্য পুরুষ আমায় এক বিশেষ মন্ত্র উচ্চারণের জন্য বলেছিলেন। সেই কাল ভৈরবের মন্ত্র তিনি তান্ত্রিক যোগে হিন্দু মতের আদি শক্তির পরিপূরক। কাল ভৈরবের বীজ মন্ত্রের আবাহনে চারপাশে বাতাসে তীব্রতা বাড়তে লাগলো। অন্ধকারে ফুটে উঠল এক দীর্ঘায়িত দিব্য মূর্তি। সাক্ষাৎ যম যেন, মহাশক্তিশালী কাল ভৈরব। স্কন্ধ কাটা পিশাচ সেই দিব্য মূর্তি দেখে দুপা পিছিয়ে গেল। কাল ভৈরবের দীর্ঘায়িত পেশিবহুল মূর্তি
তার সাথে থাকা বাঁধা শুয়োরগুলো রঘুবীরের অতৃপ্ত আত্মাকে চারিদিক দিয়ে ঘিরে ধরল। কাল ভৈরবের অমোঘ ত্রিশূল এফোড় ওফোড় করে স্কন্ধ কাটার বলিষ্ঠ দেহকে। তারপর সাধক শক্তি নিমেষে হারিয়ে গেল। এরপরে আমি জ্ঞান হারাই। এত ধকল শরীরে স্নায়ু চাপ আনে। পরে কালীর থেকে জানতে পারি নবকুমারের মৃত্যু সংবাদ। হয়তো তাকে বাঁচাতে পারতাম, কে জানে। এই প্রথম ধাক্কা জীবনে এক যন্ত্রণার পাহাড় রেখে যায়। আমরা বুঝতে পারি তারানাথের গলার স্বর ভারী হয়ে আসছে। আমি কিশোরীকে ইশারা করি ওঠার। আমরা বিদায় নিয়ে বেরিয়ে আসি। রাত প্রায় 8টা হবে। কিশোরীকে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করি, আজকের ঘটনা শুনে কি বুঝলে? কেমন যেন শান্ত লাগে কিশোরীকেও। সে বলে, সবই ভবিতব্য। প্রিয় শ্রোতা ও সমর্থকগণ, আজ আমাদের জন্য এক বিশেষ দিন, কারণ আপনারা সবাই মিলে আমাদের ক্রনিটেল চ্যানেলকে 1000 সাবস্ক্রাইবারের মাইল ফলক ছুঁতে সাহায্য করেছেন। আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণা এবং অটুট সমর্থন ছাড়া আমরা এই জায়গায় পৌঁছাতেই পারতাম না। আপনাদের প্রতি আমাদের অন্তর থেকে কৃতজ্ঞতা রইল। এই যাত্রায় আপনারা আমাদের পাশে ছিলেন এবং প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতেও আপনাদের জন্য আরও চমকপ্রদ, থ্রিলিং এবং রহস্যে ভরপুর গল্প নিয়ে হাজির হব। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ এবং শুভকামনা রইল প্রতিটি শ্রোতার প্রতি।